যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের জন্য রয়েছে এই চ্যাপ্টার, সেটা হচ্ছে সেট। সেটের এ টু জেড মানে যত কিছু রয়েছে আজকের এই ক্লাসে মানে বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ক্লাসটা দেখলে সেটটা কি সেটা যদি প্রকাশ করতে চাই, সেটের জনকটা কি? সেটের জনক হচ্ছে জর্জ ক্যান্টর, নামটা মুখস্থ রেখে দিবা। সেটের জনক জর্জ ক্যান্টর। আর এখানে লিখে রেখেছি যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আমাদের দুইটা। তো আমি যদি বলি এক ডজন কয়টা আছে বলো তো, তুমি অ্যান্সার দিবা যে এক ডজন মানে হচ্ছে 12টি। এখন যদি বলি এক হালি 4টি। তো এই কথাগুলা এগুলা যেমন ফিক্স, এই সেটের কথাটাও হচ্ছে ফিক্স। কিছু সংখ্যা বা কিছু তথ্যকে যদি আমি দুই পাশে দুইটা মানে সেকেন্ড ব্র্যাকেটের একেবারে মাঝখানে সংখ্যাবদ্ধ করে ফেলি মানে কমা আকারে, তখন সেটা হয় সেট। অর্থাৎ ধরো ডিনার সেট, সোফা সেট। তো এই সেট সম্পর্কে ধারণা দিতে গেলে তো সেটের প্রকাশের পদ্ধতি রয়েছে দুইটা। এক নম্বর পদ্ধতি রয়েছে আমাদের সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতি হচ্ছে এখানে অবশ্যই এখানে সেট বলতে অবশ্যই কি থাকবে? সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আর গঠন পদ্ধতি অর্থ হচ্ছে এইখানে মাঝখানে কোনো কিছু দেওয়া থাকবে না, শুধু থাকবে কি একটা শর্ত বা কন্ডিশন। শর্তের উপরে কাজ করব। আর এই যে সেটের মধ্যে শর্ত দেওয়া থাকবে, এই পাশে সেকেন্ড ব্র্যাকেট, এই পাশে সেকেন্ড ব্র্যাকেট, সেটা হবে আমাদের সেট গঠন পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে আমরা লিখে রাখছি সেট তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতি হচ্ছে এই দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, মাঝখানে কিছু সংখ্যা থাকবে কিন্তু সেটা কমা আকারে থাকবে। এক্সাম্পল স্বরূপ আমি লিখে রাখলাম 1, 2, 3, 4 ইত্যাদি। এগুলা হচ্ছে মানে তালিকা পদ্ধতি। এতটুকু বুঝতে পারতেছো? তো আমরা এগুলা নিয়ে ডিটেইলস আলোচনা করব। তারপরে এই সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট, একটা হচ্ছে অসীম সেট। সসীম সেটটা কি? যে একটা সেটের যদি একটা সীমানা থাকে বা সীমা থাকে, শেষ থাকে, তখন সেটাকে বলতেছি আমরা সসীম সেট। আর যদি একটা সেটের যদি কোনো সীমানা না থাকে, এটা হচ্ছে অনবরত চলতে থাকে ইনফিনিটি, তখন আমরা বলবো সেটাকে অসীম সেট। তোমাদের অষ্টম শ্রেণীর বইতে আমাদের এই অসীম সেট নিয়ে কোনো আলোচনা থাকছে না। আমরা আপাতত পড়বো হচ্ছে সসীম সেট। ওকে, এখন সেট পড়তে গেলে আমাদের কিছু চিহ্ন সম্পর্কে জানতে হবে। তো এই চিহ্নগুলো নিচে লিখে রাখছি, এই টপিকসটা একটু পরে আসতেছি। এর আগে সংখ্যা পরিচিতি পড়তে হবে। তোমরা যারা আজকের ক্লাসটা করবে অবশ্যই খাতা কলম সহ বসে যাবে, কারণ হচ্ছে আমি যে এই নোটগুলা লিখে রাখছি সবকটা তোমার খাতায় লিখতে হবে, এতে করে তুমি সবার অঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, তো স্বাভাবিক সংখ্যা লিখে রাখছি। এর মধ্যে হচ্ছে লিখেছি 1, 2, 3 মানে আরো রয়েছে, একে n দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোথাও যদি 1, 2, 3, 4, 5 এরকম দেখতে পাও, এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একে n দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটারের n। তারপরে নাম্বার 2 লিখে রাখছি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি? যে সংখ্যাগুলো এরকম +1, +2, +3 ... ইত্যাদি থাকবে, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। নাম্বার 3 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার মধ্যে লিখে রাখছি -1, -2, -3, -4 ইত্যাদি ... তার মানে যে সংখ্যাগুলো ঋণাত্মক মানে মাইনাস থাকবে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তারপরে নাম্বার 4 হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করতেছি আমরা -1, -2, -3 ... মানে আরো মাইনাসের রয়েছে। এক কথায় পূর্ণ সংখ্যাকে আমরা বলতে পারি সেখানে ধনাত্মকও থাকবে, ঋণাত্মকও থাকবে এবং শূন্যও থাকবে। আগের গুলাতে কিন্তু শূন্য ছিল না, বাট পূর্ণ সংখ্যাতে কি থাকবে? প্লাসও থাকবে, মাইনাসও থাকবে, জিরোও থাকবে। আশা করি বুঝতে পারছো। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের সেট করতে গেলে বারবার এই জেড এর ইউজিংটা আসবে। সো পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? জেড দ্বারা। ওকে, তারপরে 5 নম্বরে লিখে রাখছি মৌলিক সংখ্যা। মানে সংখ্যা সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে। এর মধ্যে লিখেছি 2, 3, 5, 7, 11, 13 and 17। এগুলা হচ্ছে মৌলিক সংখ্যা। কি মানে? যেই সংখ্যাগুলা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ যাবে না, শুধু ওই সংখ্যাগুলাই হবে মৌলিক সংখ্যা। তো দেখো তো, এই 2 কে শুধু 2 দিয়ে ভাগ করতে পারো, অন্য কোনো সংখ্যাতে যাবে না। 3 কে শুধু 3 দিয়ে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যাতে যাবে না। অর্থাৎ যেই সংখ্যাগুলো শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, বাকি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেগুলা মৌলিক সংখ্যা। 11 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। এই যে 13, এই 17 পারবা না। সো এগুলা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এরপরে যাচ্ছি আমরা জোড় সংখ্যা। সবাই জানো, ছোট থেকে শিখে আসছো, এই 2, 4, 6, 8 ইত্যাদিকে আমরা বলতেছি কি সংখ্যা? জোড় সংখ্যা। তারপর নাম্বার 7 আমরা রেখেছি বিজোড় সংখ্যা। এটাও জানো 1, 3, 5, 7 ইত্যাদি হচ্ছে বিজোড় সংখ্যা। এরপরে হচ্ছে গুণিতক। খুব ইম্পর্টেন্ট হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। এই দুটা দিয়ে একটু আমাদের স্টাডি করতে হবে। তো 3 এর আমি লিখে রাখছি কি? গুণিতক। তো 3 এর গুণিতক মানে যার গুণিতক, এখানে 3 হতে হবে ব্যাপারটা এমন না। যার গুণিতক কি বলুক, 3, 4, 5, 10, 15 যেটা বলুক, যে সংখ্যার গুণিতক বলবে আমি ওই সংখ্যাটা আগে লিখবো। আমি লিখছি 3, 3।
এখন প্রত্যেকবার 3 করে বৃদ্ধি করো, 3 করে বৃদ্ধি করলে এখন কত হয় বুঝো তো? 6 হয় না? আরো 3 বৃদ্ধি করলো, তাহলে 6 এর সাথে 3 যদি আরো বাড়াই তাহলে কত হয়? 9। 9 এর সাথে 3 বাড়াও তো কত হয়? 12। আশা করি বুঝতে পারতেছো, এটা হচ্ছে গুণিতক। এখন যদি বলো স্যার আমি এখানে 3 দিব না, আমি এখানে 8 দিব, তো এখানে 8 এর কি মানে গুণিতক। 8 এর গুণিতক হলে তুমি এখন স্টার্ট করো, যার গুণিতক বলবে এই সংখ্যাটা আগে দিবা। 8 দিস, 8 এর সাথে আরো 8 যোগ করো, তাহলে কত হয়? 16 হয় না? 16 এর সাথে আরো 8 যোগ করো তো কত হয়? 24। এভাবে আরো সংখ্যা আছে কিনা, এগুলা প্রত্যেকটা হচ্ছে কি গুণিতক। আশা করি বুঝতে পেরেছি। এখন আমার হচ্ছে কি গুণনীয়ক। তো গুণনীয়ক নিয়ে প্রশ্ন করতে গেলে এখন দেখো তো কি লিখে রাখছি, 12 এর গুণনীয়ক। যার এখানে গুণনীয়ক বলবো ওই সংখ্যাটাকে আমরা মানে ভেঙে দেখাবো কত ভাবে ভাঙা যায়। ব্যাপারটা হচ্ছে এটার গুণনীয়ক মানে হচ্ছে আগে 12 লিখলাম, 12 কে কয় ভাবে ভাঙানো যায়? 1 × 12 মানে 12 কে 12। আবার 2 গুণন কত দেওয়া যায়? 6। 6 দোকানে 12। তারপর আরেকটা দেখো তো লেখা যায় না, 3 গুণন 4 মানে হচ্ছে 3 4 এ 12। যদি এগুলা হয় 3 4 এ 12, এগুলা কিন্তু বুঝতে পারতেছো, তাহলে 12 এর গুণনীয়ক যদি চাই তাহলে লিখবো 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক গুলা কি কি হবে? এক সিরিয়ালে সব লিখবো। 1 এই যে 1 2 2 3 কমা দেয়া, ঠিক আছে? 4 6 12। আশা করি বুঝতে পারছো, এগুলা হচ্ছে 12 এর কি গুণনীয়ক। যার গুণনীয়ক বলবে ওই সংখ্যাটাকে এইভাবে ভেঙে দেখাবা। আমাকে একটা এটা করে দেখেন তো, ধরো 24 এর গুণনীয়ক। কি বললাম? 24 এর গুণনীয়ক। এটা করতে গেলে কিভাবে করবা? প্রথম কাজ 24 লিখবা, কত ভাবে ভাঙানো যায়? 1 আগে দিতেই হবে, এই 24 একে 24, 2 12 দোকানে 24, তারপরে হচ্ছে 3 8 24, পরে 4 6 কত? 24। এই সব কয়টা লেখা হয়ে গেলে এখন আমরা বলতেই পারি 24 এর গুণনীয়ক। তাহলে 24 এর গুণনীয়ক গুলা কি কি হচ্ছে আমাদের? আমরা পাচ্ছি এগুলা সব লিখবা, 1 2 3 4 7 12 এবং 24। তবে এখানে একটা শর্ত রয়েছে, একই জাতীয় সংখ্যা দুইটা থাকলে একটা লিখবো। যেমন হচ্ছে 4 এখানে একটা রয়েছে, একটা লিখছি। বাট 4 যদি দুইটা থাকতো কথার কথা, তাহলে আমরা কয়টা লিখতাম? একটা লিখতাম। ধরো 16 যদি করতাম তাহলে 4 গুণন 4 আসতো না, একটা 4 নিতাম। ঠিক আছে, এক সংখ্যা একাধিকবার লেখা যাবে না। ওকে, এই প্রসঙ্গ শেষ করলাম। এই পক্ষটা কিন্তু খাতায় উঠাই নিতে হবে, ঠিক আছে? তোমরা অন্তত ভিডিওটা পজ করে ওইগুলো উঠাই নাও। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, আর এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট। মানে একটা কোলনের মতো লিখলে এটাকে বলা হয় সাজ দ্যাট। আর এটা লেস দেন, এটা গ্রেটার দেন। আমি যদি লিখি এখানে 8 আর এখানে লিখছি 10, এখন মাঝখানে কি চিহ্ন দিবা? আমি তোমাকে চিহ্ন দিতে বলছি, এখন তুমি কি এটা দিবা? দেখো তো সমান, এটা কি হয়েছে? না। 10 তো 8 এর সমান না, বা 8 তো 10 এর সমান না, তো এই চিহ্ন হবে না। তো এখন তুমি কি দিবা? সমান নয়। এখন যদি বলো যে হ্যাঁ স্যার ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, 10 তো 8 এর সমান নয়, এটা কি চিহ্ন? সমান নয় চিহ্ন। কিন্তু আমি বলতেছি যে না, এগুলা দিব না, আমি চাচ্ছি লেস দেন গ্রেটার দেন এর মাধ্যমে এটা সমাধান করব। এখন তুমি কি চিহ্ন দিবা? এইটা দিবা না এটা দিবা? এখন অনেকে অ্যান্সার দিবে স্যার এটা দেন, আর অনেকে অ্যান্সার দিবে না স্যার এটা দেন। তা আমি কার কথা শুনবো? তো আমার যুক্তি হচ্ছে আজকের পর থেকে শিখে রাখো, লেস দেন আর গ্রেটার দেন আর জীবনে ভুল হবে না। এক্সাম্পল স্বরূপ চিহ্নটা দিলাম, এটার নাম কি সেটা ইম্পর্টেন্ট না। চিহ্নটা দেওয়ার পরে এই যে এখানে অংশ দুইটা, এই চিহ্নের এই অংশটা কি অবস্থা দেখো তো, হা করে আছে না? এটা কিন্তু হা করা অংশ, ঠিক আছে? চিহ্নের এই হা করা অংশ যেটা থাকবে, মানে যেই দিকে হা করে থাকবে, এই হা করা অংশে সবসময় সংখ্যাগুলো কি হবে? বড়। ইজি হলো না? তাহলে এটা যদি বড় হয় এটা কি হবে? অবশ্যই ছোট হবে, কারণ অংশ তো দুইটা, একটা বড় একটা ছোট। তা আমি চিহ্নটা এরকম দিচ্ছি। এখন বলো তো এটা বড় না এটা বড়? অ্যান্সার হচ্ছে হা করার মানে ভেতরের সংখ্যা, হা করার এই ভেতরের সংখ্যা কি হবে? বড়। তাহলে এই পাশেরটা কি? ছোট। এখন আমি যদি তোমাকে এখানে চিহ্ন দিতে বলি, তুমি কি করবা? তুমি অবশ্যই 10 বড়, তাহলে হা করার ভিতরে ফেলাই দেবা। বুঝতে পারতেছি ব্যাপারটা? তার মানে হচ্ছে এখানে এটাকে পড়তে গেলে এইভাবে পড়বা, 8 লেস দেন 10, 8 লেস দেন 10। আশা করি বুঝতে পারছো। এখন আমি এরকম দিলাম, একটু বাংলা লিখি, হ্যাঁ? যেমন হচ্ছে 9 আর এখানে 7, চিহ্ন দিবা। হা করার ভিতরের সংখ্যা কি করতে হবে? বড়। তো 9 কোথায়? এই দিক, 7 এটাই। তো বড় কোনটা? 9। তাহলে কি চিহ্ন? হা করার ভিতরে ফেলাই দাও। আশা করি বোঝা গেছে। ওকে, তো এগুলা যদি বোঝা যায় লেস দেন আর গ্রেটার দেন, এটা লেস দেন আর এটা হচ্ছে আমার গ্রেটার দেন, এটা রিজিংটা আমি দেখাইছি। আমি যদি এরকম দেই, এই চিহ্নটার নাম কি? খাতা কলম নিয়ে বসে যাও, এটা লিখে ফেলো। এটার নাম হচ্ছে লেস দেন অর ইকুয়াল, আর এই চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। তো এই দুইটা চিহ্নের নাম হচ্ছে
এটা লেস দেন অর ইকুয়াল আর এটা গ্রেটার দেন অর ইকুয়াল। উপরের দুইটা মিশিয়ে দিলাম, লেস দেন গ্রেটার দেন আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন এই দুইটার ভিতরে কাজ কি? এই দুইটার ভিতরে ডিফারেন্স হচ্ছে যদি এই নিচের চিহ্নটা না দেই তাহলে হয় শুধু লেস দেন, আর এই নিচের চিহ্নটা দেওয়ার জন্য নাম হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এটার মানে হচ্ছে লেস দেন মানে ছোট আর ইকুয়াল মানে হচ্ছে সমান, মানে ছোট অথবা সমান। এটার বাংলা হচ্ছে ছোট অথবা কি সমান, আর এটা ইংরেজি। আর এটা গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন মানে বড়, আর এই যে এইখানে ইকুয়াল মানে সমান। তাহলে বড় অথবা কি লিখবা সমান, ঠিক আছে? বড় অথবা কি সমান। তাহলে এই দুটা জিনিসের কাজ আমি দেখে ফেলি। হ্যাঁ, এটা কি লিখছি? এক্স লিখে আমি দিছি কি চিহ্ন? লেস দেন চিহ্ন। এখানে কত দিয়েছি? 5। আচ্ছা, লেস দেন গ্রেটার দেন তুমি ধরতে পারো না, কিন্তু এটা তো বুঝতেছো, এক্স একটা চিহ্ন দিয়ে মাঝখানে দিয়ে দিছি কি দিছি? 5 দিছি। এখন আমি যদি বলি এখানে ছোট কে বড় কে, ছোট কে বড় কে, তুমি দেখো হাকর আর এই ভিতরের অংশ কি পড়ছে? 5। তাহলে 5 কি? বড়। তাহলে এক্স কি? ছোট। আশা করি বুঝতে পারতেছো। তার মানে এক্স এর যদি মান নির্ণয় করতে দেওয়া হয়, মানে মান বের করতে দেওয়া হয়, সংখ্যা বের করতে দেওয়া হয়, সেটা 5-এর চাইতে কি হইতে হবে? অবশ্যই ছোট হইতে হবে। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এক্স এর মান যাই হবে, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, কিন্তু 5 হইতে পারবে না। 5-এর চাইতে কি হবে? ছোট। 5-এর চাইতে ছোট কত? ধরো 4। তার মানে এক্স এর মান সর্বোচ্চ কত ঘর পর্যন্ত উঠতে পারবে? 4 পর্যন্ত। এর উপরে যাওয়ার সুযোগ নাই। এখন আমি যদি এই চিহ্নটার ব্যবহার করি তাহলে বিষয়টা কেমন হয় দেখ। এক্স লেখা লেস দেন অর ইকুয়াল দিয়ে কত দিছি আমি? 5। এটার মানে কি? এটার মানে হইলো, স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন হাকরের ভিতরে হইলে হয় বড়, বাট এখন তো এই চিহ্নটা দিয়ে ফেলছি, নিচে একটা টান দিয়ে দিছি। এটার মানে কি? ছোট অথবা সমান। এক্স এর মান এতক্ষণ ছিল কি? ছোট, বাট এখনো ছোটই আছে, কিন্তু এই চিহ্নটা দেওয়ার মানে হইলো এক্স এর মান এই 5-এর সাথে ছোটও হইতে পারে, তার মানে ছোট কত? 4, এটাও হইতে পারে, এবং এই 5-এর সমানও হইতে পারে। তার মানে এই ধরনের প্রশ্নের আনসার হচ্ছে এক্স এর মান সর্বোচ্চ এই 5 পর্যন্তও যাইতে পারবে। মানে লেস দেন অর ইকুয়াল মানে হচ্ছে এই 5-এর সমান হওয়ার সুযোগ রয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারতেছো। কিন্তু আমি যদি এটা টান দিয়ে দিতাম তখন এক্স এর মান সর্বোচ্চ যাইতে পারতো কত? 4। বাট এটা দেওয়ার জন্য এক্স এর মান সর্বোচ্চ যাইতে পারতেছে কত? 5। ওকে, ঠিক একই ব্যাখ্যা যদি এই জায়গায় দেই, যেমন আমি লিখলাম y গ্রেটার দেন কত? 3। এটার মানে হচ্ছে এটা বড় কে? দেখো তো, এখানে বড় হচ্ছে কে? y, আর ছোট 3। তাহলে বড়, তাহলে y এর মানগুলা কি হবে? এই 3-এর চাইতে বড়। তার মানে 3 হইতে পারবে না। 3-এর উপরে কত? 4। তার মানে 4 থেকে স্টার্ট হবে, পরে 5, 6, 7 যাবে। কিন্তু আমি যদি আমার কথাগুলো বুঝতে প্রবলেম হলে আবার পজ করে আবার এই ভিডিও আবার বিছিয়ে দিয়ে আবার দেখবা। আমি যদি এরকম চিহ্ন দেই, মানে গ্রেটার দেন অর ইকুয়াল, এর মানে হচ্ছে y এর মান যেহেতু 3-এর চাইতে বড় বুঝাইতেছে, তা আবার কি সমান, তার মানে বড় হইতে পারে অথবা সমানও হইতে পারে। তেমনি y এর মান এই 3 থেকেও হইতে পারে। কথা ক্লিয়ার? সো এই পর্বগুলো বুঝতে প্রবলেম হলে আবার মানে পজ করে ভিডিও ব্যাক করে আবার দেখে নেবা, কেমন? সব মিশিয়ে দিলাম। তো এখন একটু চলো শিক্ষার্থীরা, আমরা এই পর্বটা একটু মিশিয়ে একটু দিব না থাক। ধরো এ এর সমান দিলাম হচ্ছে 1 3 5, আর বি সমান হচ্ছে 5। এখন এই দুটা সেটের ভিতরে তোমরা এই নামটা জানো কিনা? এ ইন্টারসেকশন বি, আর এটার নাম হচ্ছে এ ইউনিয়ন বি। ইন্টারসেকশন আর ইউনিয়নের মধ্যে একটা মানে সবচেয়ে মেজর জিনিস হচ্ছে এটা পড়বো কিভাবে। এটা কি? ইন্টারসেকশন। এটার নাম কি? ইন্টারসেকশন। নাম কটা মুখস্থ করে নিবা। এন দ্বারা কি বুঝাইতেছে? এটা এন না, আসলে এন এর মতো, এটাকে বলে ইন্টারসেকশন। আর এরকম ইউ লিখলে সেটাকে বলবা ইউনিয়ন। এদের ভিতরে কাজ কি? ইন্টারসেকশন আর ইউনিয়নের কাজ হচ্ছে এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি। তো প্রথমে যদি আমি ইন্টারসেকশন করি, তো এই সেটটা সমাধান করতে গেলে এর মান কত কত? 1 3 5। আমি দেখে লিখে নেব 1 3 5। মাঝখানে কত? ইন্টারসেকশন বি কত? 3 5। এখন ইন্টারসেকশনের মানে হইলো, এই কথাটার মানে হইলো যাদের মধ্যে মিল রয়েছে শুধু তারা বসবে। যাদের মধ্যে মিল রয়েছে তারা কি করবে? বসবে। তার মানে এদের মধ্যে যারা এদের মধ্যে বন্ধু আছে, মিল আছে, শুধু এই চিহ্নটা থাকার মানে হচ্ছে যারা বন্ধু আছে, মিল আছে, তারাই বসবে। যাদের মধ্যে মিল নেই এরা বাদ। তুমি তাহলে দেখো তো কি এই পাশে কি আছে? এই পাশে আছে 1, এই পাশে 1 আছে না, তাহলে 1 বাদ। 3 আছে, 3 আছে, তাহলে 3টা লেখো। 5 আছে, 5 আছে, 5টা লেখো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ইন্টারসেকশনের মানে কি?
ইন্টারসেকশনের মানে হলো যে দুটি সেটের ভিতরে যদি যাদের মধ্যে মিল থাকবে, তিনটাও থাকতে পারে, যাদের মধ্যে মিল থাকবে শুধু ওই বন্ধুগুলো এখানে বসবে, যাদের মধ্যে মিল নাই তারা বসবে না। আশা করি বুঝতে পেরেছো। এটা তুলে নিবা, ঠিক আছে? ভিডিও পজ করে এটা উঠাই নিবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা উঠাই নিবা। এ ইউনিয়ন কি লিখবো? বি এর মান কত দেখো তো, 1 3 5 ইউনিয়ন বি এর মান 3 5। এখন ইউনিয়নের মানে হচ্ছে, ইউনিয়ন শব্দের অর্থ হচ্ছে একটা ইউনিয়ন, বুঝো তোমরা তো বুঝো, থানা ইউনিয়ন উপজেলা বুঝো। ইউনিয়ন মানে হচ্ছে একটা ইউনিয়নের যতগুলা মানুষ থাকবে সবাইকেই নিতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। ইউনিয়নের ধনী গরিব ছোট বড় যারা আছে সবাইকেই কি করতে হবে? নিতে হবে, কাউকে বাদ দেওয়া ঠিক হবে না। তাহলে সবাইকে নাও, যারা আছে ইউনিয়নের মধ্যে যারা আছে, এটার নাম কি? ইউনিয়ন। যারা আছে সবাই নাও, এক পাশ থেকে শুরু করো। ইউনিয়নের মধ্যে কি করো? ছোট থেকে স্টার্ট করে বড় পর্যন্ত যাওয়া, মানে শিশুর থেকে মানে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। তাহলে শিশুকে 1, তো এরপরে কি 3, এরপরে 5, তার মানে এক আছে নিয়ে নিয়েছি, 3 আছে এই পাশেও আছে এই পাশে আছে নিয়ে নিয়েছি, 5 আছে নিয়ে নিয়েছি। তার মানে মিল অথবা অমিল যা আছে সব ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এক ক্লাসের ভিতরে তো সব শেষ করা যাবে না, আমি সেটের অংশ দুইটা করব, মানে দুইটা পর্ব করে এই সেটটাকে ওভারঅল শেষ করার চেষ্টা করব। এই পর্বে একটা সেট শিখাইলাম ইন্টারসেকশন, আর একটা কি ইউনিয়ন। আর এই সংখ্যা পরিচিতিগুলো মুখস্থ হয়ে গেলে আমি একটা গঠন পদ্ধতি এবং একটা সেট মানে তালিকা পদ্ধতি এখন দেখাচ্ছি। আমি লিখে রাখলাম এ, না বারবার এ দিব না, এখন দিলাম হচ্ছে বি একটা সেট এক্স such that x, ঠিক আছে? লেখার পরে এখানে লিখলাম মানে কি সংখ্যা? মানে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা লিখে এই পাশে লিখছি x less than 5। এখন এই বি সেট এটা কি পদ্ধতি রয়েছে? আমি বলেছিলাম যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, মাঝখানে কোনো সংখ্যা থাকবে না, শর্ত থাকবে। সেটা কি পদ্ধতি? মনে করো তো গঠন পদ্ধতি। তাহলে এই বি সেটটা আসলে কি পদ্ধতিতে রয়েছে? গঠন পদ্ধতি থেকে কিসে নিবা? তালিকা পদ্ধতি। তো তালিকা যদি নিতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে সংখ্যাগুলো কমা আকারে লিখবো। তো এখন x such that x, মূলত x হচ্ছে এখানে কি হবে এটা লিখবো। কি সংখ্যা একটু খেয়াল করো তো? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে আমি কি শিখাইছি তোমাদের? তো মৌলিক সংখ্যার মধ্যে কি শিখাইলাম? 2 3 5 7 ইত্যাদি, এগুলা না? এখন আমাকে বলছে মৌলিক সংখ্যা। আচ্ছা মৌলিক সংখ্যা আমি লিখবো, কিন্তু এটা কি লিখতেই থাকবো নাকি একটা সময় শেষ করতে হবে? হ্যাঁ শেষ করতে হবে। শেষ করার জন্য এই যে শর্তটা দিয়ে দিছে x less than কত? 5, মানে x এর মান 5 এর চেয়ে ছোট না বড়? একটু তোমরা খেয়াল করো তো। আকরার ভিতরে কি 5, তাহলে 5 কি বড়, তাহলে x কি ছোট। তাহলে x এর মান 5 হতে পারবে না, 5 এর সাথে কত কম হইতে হবে। এখন 5 এর সাথে কম মানে মৌলিক সংখ্যা কয়টা আছে দেখো তো? 5 কিন্তু নেওয়া যাচ্ছে না, x এর সাথে ছোট। যদি ছোট হয়, এই 5 এর সাথে x যদি ছোট হয় তো 5 কি নেওয়া যাবে না? 5 বাদ। তাহলে 5 এর আগে সংখ্যা কয়টা? তাহলে आंसर হচ্ছে 2, কত 3, এটাই आंसर। বুঝতে পারতেছো? এইভাবে আমরা গঠন পদ্ধতি থেকে কিসে নিব? তালিকা পদ্ধতিতে নিব। তো আজকের ক্লাসটা যেহেতু বেসিক ছিল, সো পরবর্তী আরেকটা পর্বে আমি ভ্যানচিত্র সহ সেটের যত রকমের সেট রয়েছে, নিঃশেষ সেট, তারপরে পুরো সেট সব শেষ করার মানে চেষ্টা করব। আর ক্লাসটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তুমি এই ভিডিওগুলো পেয়ে যাও। আল্লাহ হাফেজ।